টানা বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে এবং পানি লোকালয়ে ঢুকতে শুরু করেছে। এতে উদ্বেগে এলাকার মানুষ। আর সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের সাথে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে সেই পানি ঢুকে পড়েছে লোকালয়ে। পানিতে তলিয়ে গেছে জেলার তাহিরপুর সীমান্ত এলাকার একাধিক সড়ক ও ঘরবাড়ি। এতে মানুষ ও যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আর গুরুত্বপূর্ণ আনোয়ারপুর সড়ক তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সাথে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ। এ অবস্থায় জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার মানুষ। পানিতে রাস্তাঘাট ডুবে যাইতেছে, আমাদের চলাফেরা অনেক অসুবিধা হইতেছে। সুনামগঞ্জ থেকে তাইপুর উদ্দেশ্যে যাইতেছিলাম, অনেক পানি লেগে যাইতে পারছি না, গাড়ি নষ্ট হয়ে গেছে। একবার গাং ভর্তি মানে রাস্তাঘাট বুড়ায়। আজকে পানি অতিরিক্ত বাড়িয়ে গেছে কি আপনার রাস্তাঘাটও কিছু বুঝছে, আর তাইপুর দিয়েও পানি যা পড়ে যাবো উড়িয়া। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের মেঘালয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি অব্যাহত থাকলে সুনামগঞ্জের নদ নদীর পানি আরও বাড়তে পারে। এতে জেলা নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার শঙ্কাও রয়েছে। আমরা আশা করছি, যেহেতু এখন উজানে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে নদীর পানি বৃদ্ধি পেতে থাকবে এবং কোথাও কোথাও এটা বিপদসীমার অতিক্রম করতে পারে এবং কোথাও বিপদসীমার কাছ দিয়ে প্রভাবিত হতে পারে। সেক্ষেত্রে এই বৃষ্টিপাত, এই নদীর পানি বৃদ্ধি পেলে সুনামগঞ্জে যে নিম্নাঞ্চল আছে সেগুলো প্লাবিত হতে পারে। তবে যেহেতু 48 ঘন্টা বৃষ্টিপাত হবে এবং 3 দিন পানি বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে 3 দিন পরে হয়তো পরিস্থিতি উন্নতি হতে পারে। সুরমা নদী সহ জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। মনিরা কাজেরি, ৭১। সুনামগঞ্জের ঢলের পানি নিয়ে আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নদ নদীর পানি আজ কি অবস্থায় আছে, কোন কোন এলাকার অবস্থা বেশি খারাপ এবং সেখানে পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসন থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটি তো দেখানোর চেষ্টা করেছিলাম। গতকাল থেকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি একেবারে বলা যায় যে মুখোমুখি আছে। আমি যদি বলি আপনাকে, ভারতের যে পানি আসছে সেই পানিতে সুনামগঞ্জে বন্যার আসলে চোখ রাঙানি দেখাচ্ছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জে সুরমা নদী এলাকায় এবং দেখতে পাচ্ছেন যে প্রবল গতিতে আসলে সুরমা নদীর পানি উজান থেকে ভাটির দিকে নামছে। এই যে গতির কারণে পানির চাপ সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে এবং যে সকল নিম্নাঞ্চল রয়েছে, নদী তীরবর্তী অঞ্চল রয়েছে, সে সকল অঞ্চলে ঘরবাড়িতে ব্যাপক পরিমাণ আসলে এর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের যে তাহিরপুর সীমান্ত রয়েছে, এর যে ভারতীয় যতগুলো নদী রয়েছে, খাল রয়েছে, সেখান থেকে উপচে পড়া পানি আসছে এবং এর ফলে সুনামগঞ্জের যে তাহিরপুরের বরচরা, চারাগাঁও এসব এলাকায় সীমান্ত এলাকা আক্রান্ত হয়েছে এবং আনোয়ারপুর সড়ক এখনো পর্যন্ত আসলে এই যে 100 মিটার জায়গা আছে সেটি নিম্নাঞ্চলের জায়গা, বিচ্ছিন্ন হওয়ায় মানুষ যোগাযোগ করতে পারছেন না। সুনামগঞ্জের দোয়ারা বাজার আক্রান্ত হয়েছে। এছাড়াও যে সদর উপজেলার কয়েকটি জায়গাতে এখনো পর্যন্ত আসলে পানির চাপ সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত ওইভাবে বন্যা পরিস্থিতি দেখা না দিলেও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানুষ জেলা শহরের সাথে আসলে বিচ্ছিন্নই রয়েছেন বলে এখনো পর্যন্ত। তবে সকালের দিকের পানির খবরাখবর এখনো আমরা জানিনি। পানি উন্নয়ন বোর্ড থেকে গত রাতের যে তথ্য জানিয়েছিল যে গত রাতে উজানের পানি যে আসছিল সেটির কারণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে এবং বাড়া অব্যাহত রয়েছিল। আজকে যদি সকালে বৃষ্টি হয় নাই, কিন্তু রাতের বৃষ্টিতে পানি বাড়তে পারে এমনটাই আসলে আশঙ্কা করা হচ্ছে। আমি যদি
আপনাকে জানানোর চেষ্টা করি, এখন পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। তবে উজান থেকে যে পানি আসছে, পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে তাহলে এই নদীর পানি আসলে যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে, আর অতিক্রম করলে নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিবে। এখনো পর্যন্ত আসলে প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি। এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এবং পানি বৃদ্ধির সর্বশেষ মুন্নি। শহীদ নূর আহমেদ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। সুনামগঞ্জের ঢলের পানি নিয়ে আজকের খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শহীদ নূর আহমেদ। সিলেটে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তায় সাদা পাথরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তায় সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত পর্যটকদের জন্য কেন্দ্রটি উন্মুক্ত করা হবে। এদিকে গত 3 দিন ধরে সিলেটে থেমে থেমে ও কখনো ভারী বৃষ্টি হচ্ছে। রবিবার তীব্রতা কমলেও নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এ ধারা অব্যাহত থাকলে আগামী 2-1 দিনের মধ্যে নদী দুটির বেশিরভাগ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া সারি, গোয়াইন, লোভাছড়া ও ধলাই নদীর পানিও দ্রুত বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিলেটে বৃষ্টিপাত ও নদ নদীর পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, নদ নদীর পানি কতটা বেড়েছে, এখন পর্যন্ত কি দুর্ভোগের কথা আপনি জেনেছেন? মুন্নি, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টিপাতের কারণে উজান থেকে পানি নেমে আসার কারণ যে নিম্নাঞ্চল আছে সেগুলা অনেকটা প্লাবিত হয়েছে। আর এই বছর প্রতি বছর এই সময়ে কিছু বৃষ্টিপাত হয় এবং আসাম থেকে নেমে আসা পানি সিলেটের বিভিন্ন যে নিম্নাঞ্চল, যেটা গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের কিছু এলাকা প্লাবিত হয়। আরেকটি কথা জানিয়ে রাখি যে গতকালকে রোববার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেটা আছে সাদা পাথর, সেটা সাময়িক বন্ধ ঘোষণা করেন। আমরা এখানে নির্বাহী অফিসার যিনি আছেন রবিন মিয়া, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে উজান থেকে পানি আসার কারণে সাদা পাথরে নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলো প্লাবিত হয়েছে। এর কারণে পর্যটক যারা আছেন তাদেরকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন যদি বৃষ্টিপাত না হয় তাহলে আবার খুলে দেওয়া হবে। গতকালকে আপনাকে জানি গতকাল থেকে গত 3 দিন কোনো সময় থেমে থেমে বৃষ্টি, আবার আবার বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু গতকাল রাত থেকে সিলেটে এখনও কোনো বৃষ্টিপাত হয়নি এবং আকাশের অবস্থা মোটামুটি এখনও ভালো রয়েছে। আমি আপনাদেরকে আরেকটা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট এবং কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টের পানি বিপদসীমার এখনও নিচে আছে, এখনও বন্যার কোনো আশঙ্কা নেই। কিন্তু যদি আবার বৃষ্টিপাত হয় তাহলে হয়তো বা বিপদসীমার উপর দিয়ে চলে যাবে। এবং সুরমা নদীর পানি যেমন উজান থেকে আসার পর নিম্নাঞ্চল যেমন সুনামগঞ্জের দিকে চলে যায়, সিলেটের সুরমা নদীতে এখনও যে এটা আমরা যে চাঁদনি ঘাট আছে, যে ঘাট আছে এখনও এখানে পানি অনেক নিচে আছে আমরা দেখছি। এবং পানি এখন এই মুহূর্তে গত 24 ঘন্টায় সিলেটে গতকালকের যে হিসাব যেটা হচ্ছে 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে সারি, গোয়াইন, লোভাছড়া, ধলাই নদী পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আগামী কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির প্রবাহের উপর জেলা সার্বিক পরিস্থিতি নির্ভর করবে। পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী 2-1 দিনের মধ্যে সুরমা কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্ট পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে। কিন্তু গতকাল রাত থেকে এখনও বৃষ্টিপাত হয়নি। আশা করা হচ্ছে যে যদি এভাবে বৃষ্টিপাত না থাকে তাহলে হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। মুন্নি, মুহিদ্দিদার, আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সিলেটে বৃষ্টিপাত ও নদ নদীর পানি বৃদ্ধির বিষয়ে কথা বলতে মুহিদ্দিদার যুক্ত ছিলেন। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হচ্ছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা ও কাউলিবেড়া ইউনিয়নের ফসলি জমি। এলাকার লোকজন বলছেন মালিগ্রাম খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হচ্ছে, এতে কয়েক হাজার একর জমিতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এ নিয়ে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য বলছেন দ্রুতই খালটি খননের উদ্যোগ নেওয়া হবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাসের পর মাস জমিতে পানি জমে থাকায় 3 ফসলি ও 2 ফসলি জমি এখন 1 ফসলিতে পরিণত হয়েছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন 1.5 লক্ষাধিক মানুষ। 8 বছর আগে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের সময় এসব মাঠের সঙ্গে মালিগ্রাম খালের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খালের মুখ আবার খুলে না দেয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিচ্ছে। মহাসড়কটা চালু হলো, চালু হওয়ার পর থেকে আমরা কৃষক জলাবদ্ধতায় আমরা ভুগতেছি। এখন এটা বন্ধ হওয়ার কারণে আমাদের এলাকায় আমরা যারা কৃষক আছি, আমাদের এলাকায় সবাই কৃষক, কিন্তু প্রত্যেকটা কৃষক ফ্যামিলি বিশেষ অসুবিধার ভিতরে আছে। এইভাবে যদি খালটা পাইপটা নিচ দিয়ে ভিতরে ঢুকে দিলে তাহলে সুবিধা হবে, পাইপটা পুরোটা পানিটা চলে যাবে। শুধু কৃষি জমি নয়, অনেক এলাকার বাড়িঘরও জলাবদ্ধ হয়। এটা পানি চলাই যায়, ইট হিজলে হয়ে যায়, রাস্তায় গেলে মানে এমনি কাইতে হয়ে যাওয়া লাগে। বৃষ্টি নামলে রাস্তা পানি নিচে থাকে, তখন আমাদের যাতায়াতের সমস্যা হয়। এই 7টা বিলের পানি যদি নিষ্কাশন হতে পারে, তাহলে এই 7টা বিলে প্রায় ম্যাক্সিমাম 2.5 থেকে 3 লক্ষ মানুষ জীবিকা নির্বাহ এখান থেকে। এই লোকগুলা সচ্ছলভাবে চলবে এবং আমরা সবাই ভালো থাকবো। তবে এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য। আমি এই বিষয়ে নোট নিয়েছি এবং আমি এই বিষয়ে ডিও রেডি করে প্রয়োজনে আমি পানি সম্পদ মন্ত্রী বা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী যারাই আছে তাদের সাথে কথা বলে দ্রুত একটা ব্যবস্থা নেবেন। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত মালিগ্রাম খাল খনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে ফিরবে স্বাভাবিক কৃষি উৎপাদন, কমবে দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ। আল ইমরান, ৭১। ফরিদপুরে জলাবদ্ধতার আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং এই অবস্থায় ফসলি জমি বাঁচাতে কৃষি কর্মকর্তা কি পরামর্শ দিচ্ছেন? মুন্নি, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা এবং কাউলিবেড়া ইউনিয়নবাসীর এই দুর্ভোগ কিন্তু দীর্ঘ 8-9 বছরের, অর্থাৎ যখন থেকে পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হয়েছে, এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হয়েছে, ঠিক তখন থেকেই। তখন এই খালের যে মুখ সেটি কিন্তু বন্ধ করে দিয়ে মূলত এই উন্নয়ন কাজগুলো করা হয়। মানে তারা বলেছিলেন যে কাজ শেষে এই অংশটুকু আবার তারা খনন করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করে দিবেন। এবং মালিগ্রামের যে খাল, সেই খালটি কিন্তু আড়িয়াল খা নদ থেকে শুরু হয়ে কুমার নদে গিয়ে মিশেছে এবং এই সব পানি এই এলাকার সহ আড়িয়াল খা থেকে যে পানি আসে সেই পানি কুমার নদ দিয়ে নিষ্কাশিত হয়ে থাকে। কিন্তু দীর্ঘ 8 বছর ধরে এই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে এই অঞ্চলে কিন্তু ফসলের যে উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে চরমভাবে। এবং তারা যেটি বলছেন যে তাদের 3 ফসলি জমি, 2 ফসলি জমি, সেগুলো কিন্তু এখন একেবারেই 1 ফসলি জমিতে পরিণত হয়েছে। এই মুহূর্তে যেটি বলছেন যে বিভিন্ন এলাকায় ব্যাপক পাটের উৎপাদন হয়ে থাকে, আবাদ হয়ে থাকে, তো সেই পাটের আবাদও কিন্তু ব্যাহত হবে। তারা বলছেন যে এখন পাট অপরিপক্ক অবস্থায়, পাটের মধ্যে এই বৃষ্টিতেই কিন্তু পানি জমে গেছে এবং এটি এইভাবে পানি জমে থাকার কারণে এই পাট বাড়বে না এবং ফলন অনেক কম হবে, এমনটি তারা দাবি করছেন। শুধু পাট নয়, কোনো ফসলই তারা যেহেতু দীর্ঘ সময় ধরে 6 থেকে 7 মাস 8 মাস ধরে পানি বদ্ধ থাকে, সেই কারণে কিন্তু ফসল উৎপাদনের উপরে একটি নেতিবাচক প্রভাব পড়ছে। তো এই খালটি সংস্কার করা খুবই জরুরি, সেটি মনে করছেন স্থানীয়রা। তো এই প্রসঙ্গে আমি কথা বলেছিলাম ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুলের সাথে। তিনি কিন্তু বলেছেন যে এই খালটির শীঘ্রই খনন করা হবে। তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আসলে এই খালটি মানুষের জন্য কতটা জরুরি এবং এই খালটি উৎপাদন করলে খাদ্য শস্য উৎপাদন অনেক বেশি বাড়বে। কারণ এখানে 7টি বিলে কয়েক হাজার একর জমি কিন্তু রয়েছে, যেগুলো 3 ফসলি থেকে এখন 2 ফসলিতে রূপান্তর হয়েছে। তো কৃষকদেরও দাবি যে এই দ্রুততম সময়ের মধ্যে এই খালটি যাতে খনন করে এই পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা হয়, যাতে করে এই খাল দিয়ে পানি
নিষ্কাশিত হয় এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনের লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারে। মুন্নি, এই ছিল সর্বশেষ। মনিরুল ইসলাম টিটু, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। ফরিদপুরে জলাবদ্ধতার বিষয়ে কথা বলতে মনিরুল ইসলাম টিটু যুক্ত ছিলেন। গত 3 বছর ধরে খুলনা নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সহ মোট 255 কিলোমিটার সড়ক খোঁড়াখুঁড়ি করছে ওয়াসা কর্মকর্তারা জানান, দ্রুত কাজ করার জন্য ওয়াসা খুলনা সিটি কর্পোরেশনকে 112 কোটি টাকা দিয়েছে, কিন্তু এখন কেসিসি বলছে সংস্কার করা সড়কের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যয়ও বেড়েছে। রাজু হাওলাদার জানাচ্ছেন বিস্তারিত। খুলনা নগরীর আবাসিক এলাকা মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড সড়কের প্রবেশ মুখেই রাস্তা গর্ত করে সুয়ারেজের পাইপ বসাচ্ছে ওয়াসা। পুরো সড়কটি সাধারণ মানুষের চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মিয়াপাড়া সড়কও খোঁড়াখুঁড়ি, এই চিত্র আরও ভয়াবহ। শুধু এই দুটি সড়কই নয়, গোটা শহরের বেশিরভাগ সড়ক ও অলিগলি খুঁড়ে সেখানে 250 থেকে 1 মিটার ব্যাসার্ধের এইচডিপি ও 1100 mm ব্যাসের আরসিসি পাইপ বসাচ্ছে ওয়াসা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি বলছে 255 কিলোমিটার সড়কের মধ্যে ইতিমধ্যে তারা 205 কিলোমিটার সড়ক খোঁড়াখুঁড়ি সম্পন্ন করে কিছুটা জনদুর্ভোগ কমানোর চেষ্টা করেছে। বাকি কাজটুকু করার কথা কেসিসির। অনেক দিন ধরেই ঠিক করতেছে কিন্তু ঠিক আর হচ্ছে না। একটা কালভার্ট উঁচু হয়ে রয়েছে, ওই যে ওয়াসার যে ইগুলা উঁচু হয়ে রয়েছে আর রাস্তা নিচু, মানুষ উল্টে পড়ে যায়। ভালো রোডটা ভাঙ্গে ওয়াসারের লোক ভাঙ্গে এরকম নষ্ট করে থুয়ে এখন নতুন রোড ভাঙতেছে আর এই রোডগুলো ফেলায় রাখছে। ওয়াসা বলছে সড়কগুলো সম্পূর্ণ চলাচলের উপযোগী করতে কেসিসিকে 112 কোটি টাকা দেওয়া হয়েছে। কেসিসি সেই টাকা পেয়ে সংস্কার বাবদ 98 কোটি টাকা খরচও করেছে। কেসিসি কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কার না হওয়ায় কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। সেই জটিলতা কমাতে দরকার আরও 640 কোটি টাকা। কিন্তু ওয়াসা বলছে কেসিসির এই দাবি অযৌক্তিক। গাড়ি গেছে, এক্সকাভেটর গেছে, এতে আশেপাশের ওয়াল, স্ল্যাব, ড্রেন এগুলো কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে তাই ক্ষতির পরিমাণটা আমাদের ধারণা অনেক বেশি। প্রশাসক মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে খুলনা ওয়াসাই রাস্তা কাটবে, খুলনার ওয়াসাই রাস্তা মেরামত করে দিবে। এ নিয়ে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, বছরের পর বছর মানুষের এই ভোগান্তি চলতে পারে না, দ্রুত এর সমাধান দরকার। খুলনা ওয়াসার যে নিষ্কাশন ব্যবস্থা যে কাজ চলছে, এটি রিপেয়ারের কাজ ওয়াসাই করবে, সিটি কর্পোরেশন আর করবে না। সেই সিদ্ধান্ত আমরা যৌথ সভায় সিদ্ধান্ত নিয়েছি। আর নগরবাসী বলছে দুর্ভোগ কমাতে সবার আগে দরকার ওয়াসা আর কেসিসির এই সমন্বয়হীনতা দূর করার। কাজ করেছে ওয়াসা, সংস্কার করবে কেসিসি। কাগজে কলমে দায়িত্ব ভাগাভাগি থাকলেও বাস্তবে তার প্রভাব পড়েছে জনজীবনে। মাসের পর মাস, বছরের পর বছর এই খোঁড়া সড়ক নিয়ে জনদুর্ভোগের শেষ নেই। নগরবাসীর একটাই প্রশ্ন, দুই সংস্থার এই রশি টানাটানির শেষ কোথায়? রাজু হাওলাদার, 71, খুলনা। খুলনার রাস্তা খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। অচল হওয়া সড়ক সচল করতে ওয়াসা ও কেসিসি যৌথভাবে কোনো সমাধান বের করতে পারে কিনা এবং এই সমস্যার সমাধানে তাদের বক্তব্যকে ভুক্তভোগীরা কিভাবে দেখছেন? মুন্নি, আপনাকে ধন্যবাদ। মুন্নি, খুলনা শহরের এই খোঁড়াখুঁড়ির চিত্র শুধু এই বর্তমানেই নয়, খোঁড়াখুঁড়ির চিত্র দীর্ঘদিন যাবৎ চলে আসছেন এবং এর আসলে কোনো সমাধান নগরবাসী খুঁজে পাচ্ছে না। নগরবাসী বলছে এই ভোগান্তির আসলে শেষটা কোথায়। কেসিসির যে কর্মকর্তারা রয়েছেন সেই কর্মকর্তারা জানিয়েছেন যে এই ওয়াসার কাজটা ওয়াসারাই করবে, ওয়াসার কর্মকর্তারাই করবে, কারণ তারা আরও বেশি বাজেট দাবি করেছেন ওয়াসার নিকট। এবং ওয়াসা বলছেন যে আমরা যে কাজটুকু করেছি খুলনা শহরেই, এই কাজটুকু করতে এত টাকা ব্যয় হয় না, তাই আমাদের কাজ আমরা নিজেরাই করব। তবে একটা বিষয়, সেটা হচ্ছে খুলনা শহরের শুধু এই সড়কই নয়, খুলনা শহরের এই সড়ক বাদে খুলনার অলি গলি বিভিন্ন সড়ক এভাবে খোঁড়াখুঁড়ি করে কেসিসি এবং ওয়াসা রেখে দিয়েছে। এতে সাধারণ মানুষ
হাঁটাচলা করতে পারে না। বর্ষা হলে তো কথাই নেই, বর্ষা হলে তাদের একটু হলে বাড়িতে পানি চলে যাচ্ছে এবং রিক্সাঘাট চলাচল করতে পারে না, যে কোনো যানবাহন চলাচল করতে পারে না। মানুষের ভোগান্তি বেড়েই চলেছে, যে কারণে স্কুল কলেজ মাদ্রাসার যে শিক্ষার্থীরা এরা ঠিকমতো স্কুল কলেজে যেতে পারে না। এনাদের ভোগান্তি আসলে কথা বলেছি অনেক, কিন্তু অনেকও তারা খুবই ক্ষিপ্ত। খুলনা ওয়াসা, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা কেডিএ এরকম যত সংস্থা কাজ করেন এবং প্রতিটা ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা এই সংস্থার যে সংশ্লিষ্ট কাজে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত। তবে খুলনার যে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তিনি আশ্বাস দিয়েছেন যে এই খোরাখুরির একটা ব্যবস্থা তারা নিশ্চয়ই দ্রুত সমাধানের চেষ্টা করবেন। তবে ওয়াসা যে কাজটা করেছেন এতদিন, এই ওয়াসাই করবেন। এবং ওয়াসা বলেছে যে আমরা কেসিসিকে তো একবারে 112 কোটি টাকাও দিয়েছি, কিন্তু সে 12 কোটি টাকার ভিতরে তারা 98 কোটি টাকা ব্যয়ও করেছে, তারপরে তারা পারছে না। আরও 640 কোটি টাকার বাজেট নতুন করে আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা দেখছি যে এত টাকা লাগবে না। তাই নতুন করে ওয়াসা সেই সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কাজ আমরা নিজেরাই করব। আপনি একটা জিনিস দেখেন, খুলনার এই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা খুলনা নগরীর রয়্যালের মোড় এলাকা। এখানে দেখেন যে এই ডান পাশে কাজ করে আছে। শুধু এরকম কাজ না, ওয়াসা, কেসিসি, কেডি এরকম বহু কাজ ফেলে রেখে দিয়েছে। মানুষের ভোগান্তির শেষ আসলে হচ্ছে না, যে কারণে যানজট সৃষ্টি হচ্ছে, পানি ভরাট হচ্ছে, মানুষের বাড়িতে পানি জমাট হয়ে যাচ্ছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এই যে সমস্ত যে আসলে যে ভোগান্তির শেষ আসলে নেই। সাধারণ মানুষ এই ভোগান্তির আসলে শেষটা চায়। কিভাবে এই ভোগান্তি শেষ হবে সেটা মানুষের চাহিদা। তো মুনি, এই ছিল খুলনা শহরের। রাজু হাওলাদার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গে থাকবেন। খুলনার রাস্তা খোরাখুরিতে জনদুর্ভোগ চরমে এই বিষয়ে কথা বলতে রাজু হাওলাদার যুক্ত ছিলেন। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও যুগোপযোগী করার পাশাপাশি নারী শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার, এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রবিবার লালমনিরহাট সদরে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধনকালে একথা বলেন তিনি। মন্ত্রী এ সময় শিক্ষার্থীদের গুরুত্ব সহকারে শিক্ষার প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে যুগোপযোগী করার জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন তা নিয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক AKM মমিনুল হক, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস সহ অনেকেই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষাকে কিভাবে গুরুত্ব দিয়েছিল, মেয়েদের উপবৃত্তি চালু করেছিলেন, কিছু কিছু ক্ষেত্রে স্কুল ফিডিং চালু করেছিলেন, অবৈতনিক ব্যবস্থা করেছেন। সেটার ধারাবাহিকতা এখন যখন গ্রামে আমরা যাই তখন লক্ষ্য করে দেখবেন মেয়েরা লেখাপড়ার জন্য সারিবদ্ধভাবে ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে। এই দৃশ্য কিন্তু 20 বছর আগে ছিল না। রবিবার দেশের বিভাগীয় ও জেলা শহরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে 71 টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী। এসব আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। 71 টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে ও কেক কেটে পালন করে 15 বর্ষে পদার্পণ অনুষ্ঠান। 71 টিভির সিলেট ব্যুরো অফিসে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোরেও উদযাপিত হয়েছে 71 টেলিভিশনের জন্মদিন। এই উপলক্ষে সার্কিট হাউসের হল রুমে আলোচনা শেষে কেক কেটে 15 বছরে পদার্পণ উদযাপন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে শুভেচ্ছা বিনিময়ে কেক কাটার আয়োজন করা হয়। জয়পুরহাট প্রেস ক্লাবে জেলা 71 টিভি ফোরামের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন প্রশাসন, রাজনৈতিক অঙ্গন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মৌলভীবাজার জেলায়ও উদযাপিত হয়েছে 71 টেলিভিশনের বর্ষপূর্তি। জন্মদিনকে স্মরণীয় করে রাখতে জেলা প্রেস ক্লাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা কেক কেটে দিনটি উদযাপন করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 71 টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বরগুনায় সকাল 11টায় জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে কেক কেটে ও আলোচনা সভা করে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। নেত্রকোনার দুর্গাপুরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। আয়োজন করা হয়েছিল একটি ব্যতিক্রমী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীদের ক্যানভাস জুড়ে ফুটে উঠেছে ৭১ টিভির পরিচিত লোগোটি। কুড়িগ্রামেও নানা আয়োজনে ৭১ টিভির জন্মদিন পালন করা হয়। বক্তারা বলেন, ৭১ টিভি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে অন্যায়ের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে আপোষহীনভাবে প্রচার করে আসছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এতিমখানার শিশুদের নিয়ে পালিত হয়েছে ৭১ টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এছাড়া সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। শান্তা ইসলাম, ৭১। ১৪ পেরিয়ে ১৫ বছরে পা রাখল ৭১ টেলিভিশন। প্রতিষ্ঠানটির জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন বিভাগীয় জেলা ও শহরে আয়োজন করা হয় নানা আনন্দ অনুষ্ঠান। কেক কেটে জন্মদিনের উৎসব উদযাপন করেন দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দিনাজপুর প্রেস ক্লাবে কেক কেটে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করেন গণমাধ্যম কর্মীরা। এই সময় সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বগুড়া প্রেস ক্লাবে ৭১ টেলিভিশনকে শুভেচ্ছা জানান সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নোয়াখালী প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করা হয়। এছাড়া ধামরাই প্রেস ক্লাবের হলরুমেও ৭১ টেলিভিশনের জন্মদিনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৭১ টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়েছে। শিল্পরথের ছোট্ট শিশুরা নেচে গিয়ে আনন্দ প্রকাশ করেন। এতিম শিশুদের সঙ্গে নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উদযাপন করা হলো ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে ৭১ টেলিভিশনের জন্মদিন উদযাপন করতে সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পটুয়াখালীর রাঙ্গাবালী প্রেস ক্লাবে ৭১ টেলিভিশনের ১৫তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। লক্ষ্মীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের সঙ্গে ৭১ টিভির জন্মদিনের আনন্দ ভাগাভাগি করা হয়। অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সুনামগঞ্জ শিশু পরিবারের শতাধিক শিশুদের সাথে নিয়ে কেক কেটে ও নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে টেলিভিশনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ৭১ টিভির ১৫ বছরের পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা, কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদারীপুর প্রেস ক্লাব হলরুমেও আয়োজন করা হয় জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার। গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম শিশুদের নিয়ে দোয়া, কেক কাটা ও আলোচনা সভা হয়। মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ সময় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা প্রেস ক্লাব কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ৭১ টিভির জন্মদিন উদযাপন করেন। কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনেও কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এছাড়া নরসিংদীতেও ৭১ টিভির ১৫ বছরের পদার্পণ উদযাপন উপলক্ষে প্রেস ক্লাবে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিরা। শান্তা ইসলাম, ৭১। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু ১০ বছরেও মানুষের কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক না থাকায় এটি এখন পরিণত হয়েছে অব্যবহৃত স্থাপনায়। এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ২০১৬-১৭ অর্থ বছরে প্রায় ৫৬,৮৯,০০০ টাকা ব্যয়ে কুমার নদের উপর নির্মাণ করা হয় এই সেতুটি। কিন্তু ১০ বছরেও সংযোগ সড়ক নির্মাণ না করায় এটি কোনো কাজেই আসছে না। এই ব্রিজের মাথায় কিন্তু একটা বৃদ্ধাশ্রম আছে এবং একটা মাদ্রাসা আছে। এই রাস্তাটা যদি হয়ে যায় সেগুলো কিন্তু মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে। যখন বর্ষা আসে তখন এই রাস্তায় হাঁটু পানি হয়ে যায়, আমাদের যাতায়াত খুব কষ্ট হয়ে যায়। এলাকার কৃষক, শিক্ষার্থী, অসুস্থ রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করে এলাকার লোকজনের সময় ও খরচ দুটোই বাড়ছে। কাজ কর্মকর্তা আসে, তাদের কাছেও আপনারা তুলে ধরবেন। আমরাও একজন কৃষক অথবা কৃষকেরও খুবই বিশেষ সমস্যা।
এই যে বক্সিপুরে আমার বন্ধুরা আছে, এই রাস্তা হয়ে গেলে আলমডাঙ্গায় সহজেই যেতে পারে, সে ব্যবস্থা যেন হয়। কিন্তু ব্রিজ হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সদস্যের কাছে প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি খুব দ্রুত এটি ভিজিট করব এবং এখানে খুব দ্রুত প্রকল্প নেওয়ার একটি পরিকল্পনা আমাদের রয়েছে। আশা রাখছি মানুষের ভোগান্তি অচিরেই দূর হয়ে যাবে। দ্রুত উদ্যোগ নিয়ে সেতুটি কার্যকর করা হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। আল ইমরান, ৭১। চুয়াডাঙ্গার অকেজো সেতু নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, আলমডাঙ্গার এই সেতু চালু না হওয়ায় মানুষের দুর্ভোগের কথা জানাবেন এবং 10 বছরেও কোনো সংযোগ সড়ক নির্মাণ হয়নি, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? মুন্নি, এই যে 10 বছরে সংযোগ সড়কটা নির্মাণ হয়নি, এর মূল কারণ হচ্ছে এই এলাকায় কিছু জমি সাধারণ মানুষের আছে, যে জমিগুলো কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিগ্রহণ করেনি। এই একটা দুর্বল পয়েন্ট, যে অধিগ্রহণ না করার কারণে সাধারণ মানুষ এই রাস্তা নির্মাণে বাধা দিচ্ছে। তারপরেও এই প্রকল্প শুধু ব্রিজের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু সংযোগ সড়ক নির্মাণের জন্য কিন্তু প্রকল্প নেওয়া হয়নি। একটি ব্রিজ নির্মাণের পর যে সংযোগ সড়ক লাগবে, এই কথাটা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জ্ঞাতার্থে ছিল না থাকার কারণে উদাসীনভাবেই বলা চলে। এলাকার মানুষের অভিযোগ যে উদাসীনভাবেই এইটা করা হয়েছে। তো এলাকার জনপ্রতিনিধিরাও কিন্তু এই বিষয়টা ঠিকমতো খোঁজ নেয়নি, যে কারণেই এই অঞ্চলের মানুষ দীর্ঘ 10 বছরেও এই ব্রিজ নির্মাণ হলেও তার সুফল ভোগ করতে পারছে না। এই অঞ্চলের সাধারণ মানুষের যে যোগাযোগের একমাত্র যে সড়কটা তাদের ছিল, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তারা 10 কিলোমিটার ঘুরে এই আলমডাঙ্গা উপজেলা শহর চুয়াডাঙ্গা শহরে যাচ্ছে এবং সব ক্ষেত্রেই তারা কিন্তু এই হয়রানির শিকার হচ্ছে। এই সড়কটা দিয়ে শুধু চুয়াডাঙ্গা জেলার সাথে সংযোগ না, পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার মানুষের কিন্তু সবচেয়ে জায়গা চলাচলের একটি নির্ভরযোগ্য সড়ক এইটা। এই সড়কে একসময় যখন ব্রিজ ছিল না, তখন কিন্তু এখানে সাঁকো ছিল। এই সাঁকো পার হয়ে নদীতে এই হচ্ছে চলতো, নৌকা চলতো। তখন কিন্তু মানুষ এই অঞ্চলে মানুষ যাতায়াত করতে পারত এবং এই অঞ্চলের মানুষ উভয় দিকে, অর্থাৎ কালিদাসপুর এবং বক্সিপুর ইউনিয়নের মানুষের বাণিজ্য ক্ষেত্র এবং স্বাস্থ্য চিকিৎসা, এরপরে আপনার মাঠের যে দুই দিকের মাঠের ফসল, সেগুলো কিন্তু উত্তোলন করতে। এখন এই জনগণের এই চরম দুর্গতি এবং দুর্ভোগ, এটা তারা শিকার হয়ে রয়েছে 10 বছর। তাদের দাবি যে এই সড়ক দুই দিকে সড়ক প্রায় 1 কিলোমিটার মাত্র। এই 1 কিলোমিটার সড়ক আমি আপনাকে কিছু দেখাই, যে দেখেন এই সড়কটা যে অবস্থানে আছে, সেটা হচ্ছে যে যদি একটু দেখে এই নদী, আর এই নদীর পরেই কিন্তু এই অবস্থা, যেটা আমরা বুঝতে পারছি যে এই যে অবস্থা, এই একটা গ্রাম, এটা বক্সিপুর ইউনিয়নের বক্সিপুর গ্রাম, আর এই নদীর পার হয়ে কিন্তু চলে যেতে হবে, এটা আপনার এইটা চলে গেল আপনার কালিদাসপুর ইউনিয়ন। এই ব্রিজটা যদি নির্মাণ হয়, তাহলে আর এই অঞ্চলের মানুষের এত পরিশ্রম করে এবং এই কষ্ট করে 10 কিলোমিটার রাস্তা তাদের যেতে হবে না, এবং তারা সহজেই তাদের পণ্য আনা নেওয়া মাঠে এবং বাণিজ্য ক্ষেত্রগুলোতে এবং চিকিৎসার ক্ষেত্রেও তারা কিন্তু যেতে পারবে। অর্থাৎ এই এলাকার মানুষের যে দুর্গতি, এই সমাধান করার জন্য তারা বারবারই কিন্তু তাগিদ দিচ্ছে এবং জনপ্রতিনিধিদের কাছে যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাচ্ছে। সেই জন্যই তারা এক প্রকার বলা চলে যে নিরাশ হয়ে আছে। এই নিরাশ এম এ মামুন, নিশ্চয়ই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টিপাত করবেন। আপনার এই লাইভটি প্রচার হওয়ার পরে সঙ্গেই থাকবেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রায় 57 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু 10 বছরেও মানুষের কোনো কাজে আসছে না, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এম এ মামুন এতক্ষণ যুক্ত ছিলেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপুর সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ কার্যকর হবে। এর আগে 2025 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়। চট্টগ্রামের যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে র্যাব 7 জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাঙামাটির বাঘাইছড়ি থানার দুপচুরি
পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসামি আয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রাউজান উপজেলার কদলপুরে। গত 13 জুন পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। মামলায় 11 জনের নাম উল্লেখ এবং 7 থেকে 8 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে জয়নাল নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। রবিবার নগরের কোতোয়ালি থানার পোলো গ্রাউন্ড এলাকায় রেলওয়ে পাবলিক হাই স্কুলে জয়নালের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার বাসিন্দা। স্বজনদের অভিযোগ, চুরির অভিযোগ তুলে স্কুলের নিরাপত্তা কর্মীরা জয়নালকে গণপিটুনি ও বৈদ্যুতিক শক দেয়, এতে তার মৃত্যু হয়। এদিকে খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী ও স্বজনরা। এক পর্যায়ে তারা পুলিশের গাড়ি অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এরই মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। জড়িত সন্দেহে 2 জনকে আমরা অলরেডি আটক করা হয়েছে। বাকিটা তদন্ত প্রাথমিক পর্যায়ে আমরা বাকিটা সাভারের বনগাঁও ইউনিয়নে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে আর নরসিংদীতে মারা গেছে 3 স্কুল ছাত্র। এছাড়া মানিকগঞ্জে 2 জন, জামালপুর ও নেত্রকোনায় বজ্রপাতে মৃত্যু হয়েছে আরও 2 জনের। এসব ঘটনায় আহত হয়েছেন 1 জন। রবিবার বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজার এলাকায় বৃষ্টির সময় সবজি খেতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়। অন্যদিকে নরসিংদীর মনোহরদীর পাঁচকান্দিতে বজ্রপাতে মাদ্রাসার 3 ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে 1 জন। এছাড়া মানিকগঞ্জের সিংগাইরে 2 কৃষকের মৃত্যু হয়েছে আর নেত্রকোনার বারহাট্টায় এবং জামালপুরের মাদারগঞ্জে মারা গেছেন আরও 2 জন। নেত্রকোনার মোহনগঞ্জে 10 বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার মূল অভিযুক্ত মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মদন মোহন তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। গেল শুক্রবার রাতে তিনি থানায় আত্মসমর্পণ করেন। এর আগে তাকে বহিষ্কার করে পৌর স্বেচ্ছাসেবক দল। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মামলার বিবরণ অনুযায়ী গত বছরের 9 ডিসেম্বর শিশুটির মা ঘরে না থাকার সুযোগে মোহন তালুকদার তাকে ধর্ষণ করে। ঘটনার 6 মাস পর জানা যায় ওই শিশু অন্তঃসত্ত্বা। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে মূল অভিযুক্ত যুবদলের নেতা মদন মোহন তালুকদার গত শুক্রবার রাতে আদালতে আত্মসমর্পণ করে। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠায়। নির্যাতিত শিশুটি জানায় ভয়ে সে বিষয়টি কাউকে জানাতে পারেনি। স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায় সে অন্তঃসত্ত্বা। বিষয়টি ধামাচাপা দিতে প্রথমে বিয়ের প্রস্তাব দেয়া হলেও মোহনের পরিবার পরে রাজি হয়নি। ওই পরিবারের দাবি এখন তাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আহার গামছা দিয়ে আমার মুখ টুক আমার কথা দিয়েছি কালকে বাসে কই ভিতরে তেলাম যাবো করে ফাইটার বা মাইরাল হ্যাঁ বলছে আমার বাসা থেকে নিয়ে আহের বাসার ভিতরে নিয়ে আমার মুখ বান দিয়া পরে আমার এই কাজ করছে। দরবারে বসি কই আর মাস 1.5 মাস টাইম নিছে। আমার অনেকটা সময় লস করছে আর মেয়ের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হইতেছে। তবে ছেলেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত মোহনের মা জানান ষড়যন্ত্র করে তাদের ফাঁসানো হচ্ছে। ছেলে এখনো বলতেছে মনে হয় শুনতাছি ছিল তো আমি আমার কাছে কোনো যোগাযোগ নাই, বাবার কাছে কোনো যোগাযোগ নাই, বাড়ির কাছে কোনো যোগাযোগ নাই। ছিল তো বলতেই আছে আটতলা শুনতে বলতেই আছে যে আমি এই ঘটনা আমার না। ধর্ষণের অভিযোগ ওঠার পর মোহনকে দল থেকে বহিষ্কার করে মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল। পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদের সে প্রাথমিক সদস্য থাকতে পারবে না, আমরা তাকে আবার দল থেকে অব্যাহতি দিচ্ছি। এদিকে আইনজীবীরা বলছেন এই জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। প্রমাণিত হলে তো অবশ্যই মৃত্যুদণ্ড। এই মামলার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং অবলিক দিয়ে যাবজ্জীবন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তার ডিএনএ পরীক্ষার জন্য অনুমতি চাওয়া হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি তিনি জানেন না। একটা অভিযোগ যে আছে যে হুমকি বা রাতে আক্রমণ করে, ওরা ঘুমাইতে পারে না, এরকম একটা না, এরকম আমার কাছে এই তথ্য নাই। আমি প্রতিদিনই তাদের খোঁজ খবর নিচ্ছি, তাদেরকে মাঝে মধ্যে আমরা বসছি, তাদের সাথে বসি,
এরকম কোনো অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত দেয়নি। মোহনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে নেত্রকোনাবাসী। বনশ্রী হালদার, ৭১। দেশি সম্পদের সুরক্ষা এবং সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বললেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। রবিবার চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। এবার রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে কমিশন পেলেন ৬১ জন নবীন নৌ কর্মকর্তা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দীর্ঘ ৩ বছরের কঠোর অনুশীলনের সমাপ্তি। এখন উত্তাল সমুদ্রে দেশের জলসীমা রক্ষায় নেতৃত্ব দিতে হবে। নবীন অফিসারদের সম্মিলিত দৃঢ় পদক্ষেপে পরিষ্কার হলো এরই প্রতিধ্বনি। রবিবার চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য রাষ্ট্রপতি কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বক্তৃতায় বঙ্গোপসাগরে প্রায় ১,১৮,০০০ বর্গ কিলোমিটার জলসীমায় দেশের বিশাল সম্পদ ও সুনীল অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরেন নৌপ্রধান। এই সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের পথে রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে চলেছে। সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং সকল ধরনের বহিঃশত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ড ডকইয়ার্ডগুলোতেও নতুন নতুন জাহাজ তৈরির পাশাপাশি নৌবাহিনীতে আধুনিক যুদ্ধ সরঞ্জাম প্রযুক্তি যুক্ত করার কথাও তুলে ধরেন নৌপ্রধান। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 3টি শিপইয়ার্ডে বিভিন্ন প্রকার যুদ্ধজাহাজ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে শিপইয়ার্ড সমূহে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের জন্য যুদ্ধজাহাজ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার জন্য বিভিন্ন প্রকারের জাহাজের নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কৃতি অফিসার ক্যাডেটদের হাতে পদক তুলে দেওয়া হয়। পরে নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরানো হয়। আমি একজন গর্বিত নৌ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহ্য সমুন্নত রেখে ওই নিষ্ঠার সাথে ভবিষ্যতের দিনগুলোতে কাজ করে যেতে চাই। যে সার্ভিসে ইনশাল্লাহ নিষ্ঠার সাথে কাজ করা, যে প্রশিক্ষণ যে একাডেমি যা আমাকে শিখিয়েছে সেগুলো যাতে আমি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। কঠোর সামরিক প্রশিক্ষণের পর আমি আমার কাঙ্ক্ষিত কমিশন লাভ করতে পেরেছি এবং আমি সম্মানের সহিত শ্রেষ্ঠ ডিও হিসাবে নির্বাচিত হয়েছি। এর জন্য আমি বাংলাদেশ নেভাল একাডেমি এবং নৌবাহিনীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার সন্তান অক্লান্ত পরিশ্রম করে আজ যে গোল্ড মেডেল অর্জন করেছে, এর জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমি আশা করব আমার মেয়ে ভবিষ্যতে আরও তার কর্মজীবনে উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে, দেশের প্রতি অবদান রাখবে, উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি আশা করি। এবার নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে 2023 ব্রাভো ব্যাচের 54 জন মিডশিপম্যান এবং 2026 আলফা ব্যাচের 7 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 61 জন কর্মকর্তা কমিশন লাভ করেন। প্রণবেশ চক্রবর্তী, ৭১। চট্টগ্রামের রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। রোববার বিকেলে মিরসরাই উপজেলা প্ল্যান্টে পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে 850 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই সোলার প্রকল্পটি চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খান সালাউদ্দিন মোহাম্মদ মিনহাজ। এ সময় তিনি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় প্রতিষ্ঠানের অঙ্গীকারের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার উপপরিচালক মোহাম্মদ তৈয়বুর রহমান, এশিয়ান পেইন্টসের সাপ্লাই চেইন অ্যান্ড অপারেশন হেড আবুল বাশার মোহাম্মদ ইফতেখার আলম সহ অনেকে। জামালপুরের সরিষাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে জমকালো ঘুড়ি উৎসব। সহজ পাঠ ফাউন্ডেশনের উদ্যোগে হাসরা মাজালিয়া এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে মাঠে ভিড় করেন হাজারো মানুষ। মুমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার বিকেল সরিষাবাড়ির ডোয়াইল ইউনিয়নের হাসরা মাজালিয়া এলাকার খোলা মাঠে শুরু হয় ঘুড়ি উৎসব। হাজারো মানুষ ভিড় করেন আকাশে হরেক রঙের ও আকৃতির ঘুড়ি দেখতে।
উৎসবে প্রতিযোগীরা বৈচিত্র্যময় সব ঘুড়ি নিয়ে হাজির হন। বাতাসে ডানা মেলে উড়ে চলা চিল বা ঈগল ঘুড়ি, চং ঘুড়ি সহ বাহারি সব ঘুড়ির বাহার। একে অন্যের সুতো কাটার চিরচেনা উত্তেজনায় মেতে ওঠে পুরো মাঠ। শিশু কিশোরদের আনন্দ দিতে আয়োজন করা হয় হাড়িভাঙা, কলাগাছ ও সাবান মাখা খেলারও। আমরা সবাই আসছি পরিবার নিয়ে দেখার জন্য, আমাদের অনেক ভালো লাগতেছে দেখে। এই ঘুড়ি উৎসব এটা প্রতি বছর হোক, এতে যেন আমাদের সমাজ মাদক থেকে দূরে থাকুক, প্রতি বছর এই খেলার জন্য আমাদের হয়, এটি আমাদের চাওয়া। দর্শকদের এমন আনন্দ দিতে পেরে প্রতিযোগীরাও খুশি। আমরা বীরতারা শিশু মঞ্চ স্কুল থেকে এসে ঘুড়ি উৎসবে আমরা আজকে বিজয় হয়েছি। এই সব উৎসব সব জায়গায় যদি হয় তাহলে ছাত্র সমাজ আপনার ভালো থাকবে। সমাজে সুস্থ বিনোদনের বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করলেন অতিথিরা। এইরকম চর্চা যদি অব্যাহত থাকে তাহলে আসলে শুদ্ধ সংস্কৃতি চর্চা আরো বেশি হবে। এই ধরনের প্রোগ্রাম আজকাল তো দেখা যায় না, কিন্তু এই সহজপথ ফাউন্ডেশন যে এই প্রোগ্রামগুলোকে চালু রাখছে এবং তার সাথে গ্রামীণ ঐতিহ্যকে ফিরে আনার চেষ্টা করছে, এটার জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ। মাদক জুয়ার আসক্তি থেকে যুব সমাজকে রক্ষা ও নতুন প্রজন্মের কাছে গ্রামীণে খেলা তুলে ধরতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। আমাদের ইতিহাস ঐতিহ্যপূর্ণ যেগুলো খেলাধুলা বা যেগুলো আয়োজন, সেগুলা এই নতুন যে ছেলেপেলেরা এগুলা সবাই মানে আস্তে আস্তে বলে যাচ্ছে। সেই জন্য আমরা প্রত্যেক বছর সহজপাঠ ফাউন্ডেশনের মাধ্যমে এই ঘুড়ি উৎসবের আয়োজন করি। এমন বর্ণিল আয়োজন প্রতি বছরই করা হবে বলে জানান আয়োজকরা। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।